তো গুড মর্নিং ফ্রম নেপাল। তো তোমরা আগের এপিসোডে অবশ্যই দেখেছো যে আমরা কিভাবে কলকাতা থেকে মানে আমাদের বাড়ি থেকে প্রায় 810 কিলোমিটার রাইড করে এসে পৌঁছেছিলাম হচ্ছে নেপালের বীরগঞ্জে। আর এই বীরগঞ্জে আমরা একটা হোটেল নিয়ে আপাতত কালকে রাত্রিবেলা এখানে স্টে করেছিলাম, মানে মোটামুটি একটা হোটেল, কাজ চলে যাওয়ার মতো। জাস্ট রাত্রিবেলা আমরা এখানে ঘুমিয়েছি। তো আজকে হচ্ছে ডে 2। আজকে কিন্তু আমরা বেরোতে চলেছি হচ্ছে পোকরার উদ্দেশ্যে। আর আপাতত টাইম হচ্ছে 8:19। আমরা মোটামুটি সবাই রেডি হয়ে গেছি, বাইকে মোটামুটি লাগেজ সেট আপ হয়ে গেছে পুরো, আর বাকি সবাই রেডি হচ্ছে, হয়েই গেছে প্রায়। তো চলো আজকে থেকে কিন্তু আমরা খুব এক্সাইটেড। তো আজকে থেকে আমাদের আসল রাইড শুরু হতে চলেছে। তো চলো বেরিয়ে পড়ি, নিচে যাই। এখন আর বেশি কথা বাড়াচ্ছি না, যা কথা হবে একদম নিচে গিয়ে মোটর ব্লগিং সেট হবে। আমরা সবাই রেডি হয়ে গেছি, গাড়িও পুরো লোড, এপাশে শুভ্রও রেডি। চলো তাহলে বেরিয়ে পড়ি। ফাইনালি বেরিয়ে পড়লাম হোটেল থেকে। এবার হচ্ছে পেমেন্টটা করার আছে, পেমেন্টটা করে দিই। 500 के पैसा बाँकी छ रूम को दुईटा रूम एउटा पानी छ चारवटा भन्नुभएको छ। 4 पानी छ हमारा 2 बोतल एक रूम का कितना है? 500। 850 हुआ नेपाल। हाँ वो हमको रिटर्न दे दीजिए। हाँ 150 दीजिए रिटर्न रिटर्न। है। তো চলো ফাইনালি বেরিয়ে পড়লাম পোকরার উদ্দেশ্যে। তো এখান থেকে আমাদের হোটেল থেকে পোকরার ডিস্টেন্স হচ্ছে 256 কিলোমিটার, অ্যাপ্রক্স 5-5.5 ঘন্টা টাইম লাগবে। তো আমরা যদি একটু দাঁড়াতে যাই, একটু রেস্ট নিই, তাহলে কিন্তু সেই টাইমটা বেড়ে কিন্তু অনেকটা হয়ে যাবে। সামনে কোথাও গিয়ে দাঁড়িয়ে আগে কিছু খেতে হবে, কারণ খুব জোর খিদে পেয়েছে। রাস্তার মাঝখান দিয়ে ঘুরে বেড়াচ্ছে, সত্যি মাইরি বিয়ারে এরকম কালকে দেখছিলাম। তো আমরা হোটেল থেকে বেরিয়ে কিন্তু ধরে নিয়েছি হচ্ছে বীরগঞ্জ বাইপাস। এখান থেকে একদম যাচ্ছি স্ট্রেট। রাস্তা দেখো রাস্তা, আর একটু পরে থেকে তো পুরো একদম সৌন্দর্য চেঞ্জ হয়ে যাবে, পুরো সিনিক বিউটিতে ভরা। মোটামুটি প্রায় আমরা 3 কিলোমিটার মতো এগিয়ে চলে এসেছি। আপাতত কিন্তু আমাদের দেশের বাইরে এসে কিন্তু ডিফারেন্ট কিছু পাইনি, অনেকটা একই রকমের। এখানে কিন্তু কিছু বিআর ভাইব আছে। বাঁদিকে শুনতেই পাচ্ছি না, বলছি এখান থেকে বাঁদিকে রোড ট্যাক্সটা দিতে হতো। বলছি যে যেখানে আমাদের আরটিওটা করতে হতো, রোড ট্যাক্সটা দিতে হতো, এটা বাঁদিকেই তো যেতে হবে। বললো না সামনে 7 কিলোমিটার আসতে বললো, কিন্তু আমরা তো 3 কিলোমিটার এসেছি। আরটিও রোড ট্যাক্সটার জন্য, রোড ট্যাক্স অসুবিধা হবে না তো, আমি সেটা বলছি। ঠিক আছে, যেখানে ধরবে সেখানে করে দেবো তাহলে। যেখানে ধরবে সেটাও তো বলেছে যে ওখানেই কেটে নেবে। হ্যাঁ ঠিক আছে চলো। তো তোমাদের একটা জিনিস তো বলাই হয়নি, কালকে কিন্তু আমরা যখন নেপালে ঢুকেছি সেইভাবে আমাদের কিন্তু কোনো চেকিং করাই হয়নি। ভান্সার বানিয়েছি, সোজা এসছি, আর একদম ভান্সার অফিসের সামনেই আমাদের হোটেল যেটা নিয়েছিলাম, একদম সামনেই। মানে ভান্সার অফিস থেকে খুব বেশি হলে 200 থেকে 300 মিটার হবে, তার মধ্যেই আমরা ছিলাম। কোনো চেকিং কিন্তু হয়নি আজকে। আর যেহেতু আমরা যাবো হচ্ছে মুস্তাং আর মুক্তিনাথ রাইড করবো, সেহেতু আমাদের কিন্তু মুক্তিনাথের জন্য কিন্তু একটা আলাদা পারমিট করতে হবে। সেটা কিন্তু আমরা বানাবো পোকরা থেকে। তো ওই পোকরা থেকেই আমরা ভাবছিলাম যে যদি আরটিওটা আমরা ওখান থেকেই করে নিই তো সেটা কি সুবিধা হবে আমাদের। কালকে কেউ বললো যে তোমরা যাও কোনো রকম ভান্সার নিয়ে যাও, অনেকে বললো, মানে যেখান থেকে আমরা ভান্সারটা বানিয়েছি বললো ভান্সার নিয়ে যাও, যেখানে তোমাদের ধরবে সেখান থেকেই তারাই তোমাকে আরটিওটা করে দেবে, মানে ওর ট্যাক্সটা তারাই নিয়ে নেবে। আবার কেউ বলছে বানিয়ে নাও, কেউ বলছে যে পোকরাতে গিয়ে বানিয়ে নেবে, পোকরাতে যেখানে গিয়ে আমরা মুক্তিনাথে পারমিট করবো সেখান থেকে বানিয়ে নেবে। আসলে হচ্ছেটা কি সেটা কেউ বুঝতে পারছি না। রাইড এক্সপ্রেস RID ইয়েস। তো চলো এই আর কি। তো যত এগোতে থাকবো তত তোমাদের সাথে রাইডের আপডেটটা দিতে থাকবো, মানে আজকে প্ল্যান সম্বন্ধে তোমাদের বলতে থাকবো। আগে পেট পুজো করতে হবে। কালকে আমরা অনেকক্ষণ খেয়েছি, অনেকক্ষণ প্রায় ছুঁচোয় লাথি মারতে শুরু করে দিয়েছে পেটে। আমরা যতবার লাথি খাবো ততবার তোমাদেরকে বলবো যে খিদে পেয়েছে খেতে হবে, খিদে পেয়েছে খেতে হবে। এখানে কিন্তু সব লাইট পোস্টগুলোতে কিন্তু লাইট রয়েছে, প্লাস কিন্তু প্রতিটা পোলে কিন্তু সোলার লাগানো আছে। এটা একটা ডিফারেন্ট দেখলাম। আমাদের ওখানেও শুরু হয়েছে, এই সবে জাস্ট শুরু হয়েছে, কিন্তু এখানে ঢুকে থেকেই দেখছি কিন্তু সব সোলার লাগানো পোস্টগুলোতে। এগুলো কিন্তু এখন পাওয়ার নেবে আর রাত্রিরে জ্বলবে। ও কি লাগছে। হ্যাঁ আমাদের আমরা কিন্তু হোটেল থেকে বেরিয়ে ছিলাম হচ্ছে বীরগঞ্জ বাইপাসে। সেখান থেকে কিন্তু সামনে এসে আমরা একটা আইল্যান্ড পেলাম। সেখান থেকে জাস্ট আইল্যান্ডটা হাফ টার্নিং এ কিন্তু আমরা উঠে বললাম হচ্ছে ত্রিভুবন হাইওয়েতে। তো এটা ধরেই কিন্তু আপাতত আমরা যাবো হচ্ছে স্ট্রেট। আর এখন যেহেতু স্কুল টাইম, প্রায় 9:30-10টা বাজে, সব কিন্তু স্কুল বা কলেজ কোথাও যাচ্ছে। ড্রেসগুলো দেখে তাই মনে হচ্ছে আলাদাই। এবার একটু কিন্তু অন্যরকম ফিল আসছে, মানে এইসব রাস্তা দেখে ভালো লাগছে। বেশ ফাঁকা রাস্তা, কোন দিকে যাবে নিজেও জানি না। এই মহিলাদের থেকে সাবধান। কোনো মেয়ে ফেরে যখন স্কুটি নিয়ে যায় না, আমি একটু ডিস্টেন্স মেনটেন করি, বিশেষ করে যারা নতুন গাড়ি চালাতে শিখেছে। তো এনার গাড়ি হ্যান্ডেল ধরা দেখেই বোঝা যাচ্ছে যে খুব একটা পাকাপুক্ত নয়। পাকা রাইডার হলে এই স্পিডে যাবেই না এই রাস্তা থেকে। তো ফাইনালি আমরা এই রাস্তা দিয়ে এলাম, এসে এখানে দাঁড়িয়ে পড়েছি। খাবারের দোকান কিন্তু আমরা ফাইনালি খুঁজে পেয়েছি, দেখি কি পাওয়া যায়। নাবো আজকে থেকে কিন্তু আমরা খেতে চলেছি হচ্ছে নেপালি খাবার, অনেক কিছু রয়েছে। তো দেখি কি নি, কি খাবি ভাই? খাবিটা কি? আমি তো লুচি তরকারি কিছু খেয়ে নেবো, পুরি সবজি খেয়ে নি নাকি? ওরম টাইপেরই কিছু খেয়ে নেবো। এই হচ্ছে সিঙ্গারা, আর এটা क्या है? लिट्टी। ये पूरी है ना। এটা হচ্ছে জিলেবি, এটা তো জানি সবাই আমরা। আর এটা लौंग लतीकर मतो देख। अच्छा इसका नाम क्या है? मिठाई है लौंग लगा। ओ हम लोग का उधर भी यही बोलता है।
कलकत्ता से आए चलता है हाँ 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 तो हम लोग का उधर तो मोदे बोलता है बुंदिया बोलता है ना हम लोग का यही बोलते তো চলো আজকে থেকে কিন্তু আমাদের নেপালি খাওয়া দাওয়া শুরু প্রপার নেপালি নয় এর মধ্যে কিন্তু আমার ইন্ডিয়ারও কিছু খাবার আছে যেমন হচ্ছে এই যে এটা সিঙ্গারা লিট্টি এটা সামোসা বলে হিন্দিতে আমরা তো সিঙ্গারা বলে থাকি এটা হচ্ছে লিট্টি তোমরা তো সবাই জানে এটা এটা হচ্ছে পুরি এটা তো তোমরা জানোই আমরা কিন্তু পুরি আর লিট্টি এইসব মিক্স করেই আমরা খাবো নুডল ফুডলের দিকে যাচ্ছি না মানে চাউমিন ফাউমিন তো আমরা ওপরে গিয়ে তো চাউমিন বা মোমো যত ওপরে উঠতো তত আমরা এইসব জিনিসগুলোই ট্রাই করব আর আমরা ঠিক করেছি যে নেপালে এসে বা আমরা যেই গ্রামগুলোতে ঢুকবো মানে লোকাল খাবার খাবো আর কি খেয়ে টেস্ট করে দেখবো কেমন তারা সারা বছর খেয়ে থাকে আমরা ঘুরতে এসে সেই জিনিসগুলো যদি একটু টেস্ট না করি তাহলে আর কী করলাম খুব জোর খিদে পেয়ে গেছে আর পাচ্ছি না আর এখনও পর্যন্ত এনার্জি কিন্তু মারাত্মক লেভেলের আছে কারণ ঘুমিয়ে পুরো ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি এই যে আমাদের সব রাইডাররা আন্দার মে হ্যাঁ তো ফাইনালি আমাদের কিন্তু খাবার চলে এসছে এই হচ্ছে খাবার আমরা অ্যাকচুয়ালি সব মিক্স করে নিয়েছি লিট্টি আছে পুরি আছে জিলিপি এই একটা সবজি তো চলো টেস্ট করি আজকে থেকে তো শুরু হয়ে গেল আমাদের নেপালি খাওয়া দাওয়া ভালো একটু অন্যরকম লিট্টিটা খেয়ে দেখি সবজিটা কিন্তু পুরো ছোলার হ্যাঁ ভাই এটা কিন্তু ঠিক বলেছিস এখানে ম্যাক্সিমাম সব কিন্তু আটা দাও পূজা আরও দুটো দিয়ে দিল আরও তিনটে অ্যাড হয়ে গেছে আর এটা কত করে প্লেট বললো তারপরে বাড়বে 3টে কচুরি একটা লিট্টি মানে খাস্তা কচুরি হুম সবজি হুম আর হচ্ছে জিলিপি 50 টাকা নেপালি আচ্ছা মানে আজকে থেকে যে আমরা অ্যামাউন্টগুলো বলবো সব নেপালিতে তাই তো তো চলো আপাতত খাওয়া দাওয়া করে নিই তারপর রাইডটা স্টার্ট করবো আমার সিনেমাটিক ये क्या है जैसे चाटनी आइए ना अच्छा लगेगा हाँ तो চাটনি কিন্তু এসে গেছে লিট্টি দিয়ে খাবার জন্য হ্যাঁ সবজিটাও ভালো চাটনিটাকে টেস্ট করি ভালো না ঠিক বলেছো আমরা যেমন ধনেপাতার চাটনি খাই ঠিক ওরকমই খেতে আর আমাদের পেট পুজো কমপ্লিট বেরিয়ে পড়লাম সবাই পেটে খাবার পড়লে যেন একটা আলাদাই এনার্জি কাজ করে আর তার মধ্যে আবার বিদেশে এসে তো আমরা হোটেল থেকে প্রায় 12 কিলোমিটার মতো এগিয়ে এসেছি আমরা যে দোকানে খেতে দাঁড়িয়েছিলাম সেখানে জিজ্ঞেস করছিলাম ভদ্রলোককে তো ভদ্রলোক বলছে আর একটু ওপাশে চলে গেলে কিন্তু আরও ভালো রাস্তা পেয়ে যাবো আমরা তো যতক্ষণ সমতলে থাকবো তো দেখি কত দূর অবধি আমরা এখন ভালো রাস্তা পাই রাস্তাঘাট মোটামুটি খালিই আছে তো একটা চেঞ্জ দেখলাম সেটা হচ্ছে আমাদের ওখানে যেরকম কমার্শিয়াল নাম্বার হয় ইয়েলো কালারের এখানে কিন্তু ব্ল্যাক কালার নাম্বার প্লেটটা হচ্ছে ব্ল্যাক আর এটা যেটা হচ্ছে রেড কালার যেটা দেখছো এটা হচ্ছে প্রাইভেট কালার হচ্ছে রেড আর কমার্শিয়াল কালার হচ্ছে ব্ল্যাক তো আপাতত এই দুটো চেঞ্জ কিন্তু দেখতে পেয়েছি চলো এদিক থেকে হঠাৎ এদিকে চলে এসে তারপর ইন্ডিকেটার মারছে সোজা চলে যেতে হবে হচ্ছে পোগরা এখানে কিন্তু দেখছি সব সিগন্যাল লাগানো আছে প্রতিটা মোড়ে মোড়ে কিন্তু সিগন্যাল পুরো অফ সিগন্যাল চলছেই না আর রাস্তাঘাট কিন্তু দেখছি ফাঁকা পুরো এ কিন্তু হিসেব মতো আজকে সোমবার রাস্তা পুরো ফাঁকা সেইভাবে রাস্তায় কোনো লোকজন দেখতে পাচ্ছি না এখানে পেট্রোল পাম্পগুলো কিন্তু একটু অন্যরকম একটু আলাদা মানে চট করে দেখে কিন্তু বোঝা যাবে না যে এটা পাম্প কারণ কিন্তু আমাদের ওখানে আমরা একরকম পাম্প দেখে দেখে অভ্যস্ত এখানে কিন্তু পুরো অন্যরকম আমরা কিন্তু হোটেল থেকে প্রায় 28 কিলোমিটার রাইড করে এখন উঠে পড়েছি হচ্ছে মাহিন্দ্রা হাইওয়েতে আর এখানে কিন্তু বাঘ হরিণ ফরিণের কিন্তু ছবি দেওয়া আছে এখানে তার মানে এই জঙ্গলের মধ্যে কিন্তু আছে আর মনে হয় যাতায়াতও করে এই রাস্তা দিয়ে মানে ক্রস করে আর কি এরা ফাটাফাটি রাস্তা কিন্তু পারসা ন্যাশনাল ফরেস্ট অফিস আর এখানে যে দেখছো নিচগুলো পুরো শুকিয়ে গেছে এখানে কিন্তু দাবানল লেগেছিল তার জন্য কিন্তু আগুনে সব গাছের নিচগুলো কিন্তু পুড়ে গেছে বর্ষা শুরুর মুখে তার জন্য কিন্তু নতুন পাতা গজাচ্ছে আবার সব তার জন্য একটু মানে সবুজ সবুজ ভাব দেখতে পাচ্ছি আমরা একটু গ্রিনারি দেখতে পাচ্ছি নাহলে কিন্তু এগুলো পুরো জ্বলে গেছিলো কি অবস্থা দেখো এপাশে তবু বৃষ্টি শুরু হওয়াতে তবে একটু নতুন পাতা বেরোচ্ছে আর একটুখানি ভারী বৃষ্টি হলে বা বর্ষাকালটা পড়লে কিন্তু এগুলো পুরো সবুজ হয়ে যাবে তখন কিন্তু এই রূপই এই রাস্তার চেহারাই পাল্টে যাবে নেপাল এসে পাহাড়ের দেখা পেয়ে গেছি এত কষ্ট করে এসে যখন প্রথম পাহাড় দেখতে পাই না মানে আলাদাই ফিল লাগে রাস্তাটা কিন্তু দারুণ ফাটাফাটি আর কিছুদিন বাদে যারা আসছো তারা কিন্তু এই রাস্তার বিউটি কিন্তু অন্যরকমই পাবে তো মনে হচ্ছে ছাবড়া ফরেস্ট কিন্তু এখানেই শেষ পাহাড়ে উঠতে শুরু করে দিলাম যে পাহাড়গুলো আমরা দূরে দেখছিলাম সেই পাহাড়গুলো কিন্তু খুব কাছে আমরা চলে এসেছি এবার কিন্তু পাহাড়ে ওঠার পালা তো আমরা তো অনেক সিকিমের পাহাড়ে বা অন্যান্য জায়গার পাহাড়ে গাড়ি চালিয়েছি এবার কিন্তু বিদেশে গাড়ি চালাতে এসেছি তো এবার কিন্তু আমরা এক্সপ্লোর করতে চলেছি হচ্ছে নেপালের মুস্তাং তো আজকের যাত্রা হচ্ছে আমরা এখান থেকে যাবো হচ্ছে পোকরা তো চলো আস্তে আস্তে এগোবো যত আমরা
সামনের দিকে এগোবো তত রাইড সম্বন্ধে তোমাদের বলতে বলতে যাবো। রাস্তার পুরো ডিটেলস চেষ্টা করবো তোমাদের সাথে দেওয়ার, মানে তোমাদেরকে শেয়ার করার। পাহাড়ে উঠতে শুরু করতেই দেখো গাড়ির চাপও কিন্তু বেড়ে গেছে, গাড়ির চাপ কিন্তু বেশ বেড়ে গেছে। তো আমি যতটা জানি বা যতটা শুনেছি, সব থেকে ডিফিকাল্ট রুট যদি হয়ে থাকে সেটা হচ্ছে নেপালেই। তো সেই রাস্তায় নিজের বাইক নিয়ে চলে এসেছি বাইক রাইড করতে। ও ভাবা যায়, নিজেই ভাবতে পারছি না, বিশ্বাসই হচ্ছে না যে নিজের বাইক নিয়ে নেপালের রাস্তায় গাড়ি চালাচ্ছি। আবার আমরা যেতে চলে এসেছি হচ্ছে মুস্তাং। পাহাড়ের স্ট্রাকচারটা দেখো, মনে হচ্ছে ধসে ধসে পড়েছে, সিমেন্টের কালারের পাহাড়টার, কি লাগছে। তো যত আমরা সামনের দিকে এগোবো তত কিন্তু আমাদের জন্য ভালো ভালো ভিউ ওয়েট করছে। তো আমরাও দেখবো, তোমাদেরকেও দেখাবো। তো আপাতত লরির পেছন পেছন যাচ্ছি। ও বহুত দিন বাদে পাহাড়ে, বহুত দিন বাদে আলাদাই শান্তি লাগছে, আলাদাই। পাহাড়টার স্ট্রাকচার দেখো, স্ট্রাকচার মনে হচ্ছে যেন কেউ হাতে করে বানিয়েছে। নিচ দিয়ে কোনো একটা নদী গেছে, নদীটা যদিও এখন শুকিয়ে গেছে, জল নেই, পুরো শুকনো। তো এটা হচ্ছে অমলেখগঞ্জ ব্রিজ। তো নিচ দিয়ে নদীটা গেছে, নদীটার অবস্থা দেখো পুরো শুকনো। নদীটাও দেখা যাচ্ছে পুরো শুকিয়ে গেছে, এ পাশটাও পুরো শুকনো। আর এই পাহাড়ের স্ট্রাকচারটা দেখো, মনে হচ্ছে পুরোটাই মার্বেল। তো চলো, এই জন্যই দাঁড়িয়েছিলাম। বর্ষাকালে কিন্তু এইসব নদী ফদীগুলো কিন্তু পুরো জলে ভরে যাবে, এখন পুরো শুকনো। এটা হচ্ছে অমলেখগঞ্জ ব্রিজ 4 নম্বর। সো 1 2 3 4 এইভাবে সব নাম্বারিং করা আছে। কিন্তু কি রাস্তা, কি রাস্তা, সেই সেই লাগছে, একবার দেখো। দেখতে পেয়ে গেছি ছোট ছোট হনুমান। এই যে ভাই লোক বেটা হ্যাঁ। যত এগোচ্ছি তত কিন্তু পাহাড়ের সাইজগুলো কিন্তু বাড়তে বাড়তে যাচ্ছে। রাস্তাটা দেখো, রাস্তাটা দেখো, উফ কি রাস্তা। আমি রাস্তা থেকে ছেড়ে বেরিয়ে চলে এসেছি ক্যামেরা অন করতে গিয়ে। তো চলো আমরা একটু এই কার্ভগুলো এনজয় করি আর তোমরা দেখতে থাকো। লাভলি লাভলি। তো আমাদের হোটেল থেকে প্রায় 55 কিলোমিটার রাইড করে আমরা চলে এসেছি এখন তারিয়া বাজার বলে একটা জায়গায়। তো এই প্রথমবারের জন্য চলে এসেছি নেপালে তেল ভরতে। এটা হচ্ছে নেপালের পেট্রোল পাম্প, দেখো কতটা অন্যরকম। এটা হচ্ছে পাম্প। তো সামনে যাই, তারপর বলছি তোমাদের যে এখানে পেট্রোলের লিটার কত করে। তো দেখে নাও, এখানে পেট্রোলের দাম হচ্ছে 185 টাকা 25 পয়সা পার লিটার। ফুল कर दीजिए। रुकिए 1 मिनट, पेट्रोल है फिर भी टॉप अप कर ले रहा है। जिधर छोड़ देगा ना उधर छोड़ दीजिएगा। तो कब रखिए, हाँ बस छोड़ दीजिए। তো আমার তেল গেল হচ্ছে 1200 টাকা 23 পয়সা। 185 টাকা 25 পয়সা লিটার, 1200 টাকা তেল চলে গেছে অলরেডি। তো ইন্ডিয়ান মানিতে হচ্ছে 120 আর নেপালিতে হচ্ছে 185 টাকা 25 পয়সা। আর এটা হচ্ছে আমাদের ইন্ডিয়াতে যেমন E20 পাওয়া যায়, ওটা বুঝলাম E10 পাওয়া যায়। E10, আচ্ছা টাকা দিতে হবে? হ্যাঁ, জিজ্ঞেস কর না দিতে হবে কিনা। গাড়িটা রেখে যাবে, টাকা নয় গাড়ি। তো আমাদের তেলের কাজ মিটে গেছে, তেল ভরা কমপ্লিট। আমাদেরও পেট ভর্তি, আমার বাইকেরও পেট ভর্তি। এবার টান টান দৌড়াবো। কিন্তু যত ওপর দিকে উঠছে কিন্তু গাড়ির চাপ কিন্তু প্রচুর বেড়ে যাচ্ছে, ঠিক মতো গাড়ি চালাতেই পারছি। দেখো গান্ডুকে দেখো, রাস্তার মাঝখানে এসে দাঁড়িয়ে আছে। পোখরা এখনো 204 কিলোমিটার বাকি, আর কাঠমান্ডু 220 কিলোমিটার। বাপরে বাপ, হনুমানজির মূর্তিটা একবার দেখো, বিরাট বড় বিরাট বড়, দারুণ দারুণ। জয় শ্রীরাম। এটা হচ্ছে ইস্ট রাফটি রিভার, আর এটা হচ্ছে রাফটি ব্রিজ আর রাফটি রিভার। রাফটি রিভারে কিন্তু জলটা খুবই কম আছে, বেশিরভাগটাই শুকনো। আমাদের হোটেল থেকে এখনো পর্যন্ত 63 কিলোমিটার রাইড করে উঠে পড়লাম মদন ভান্ডারি হাইওয়েতে। এখনো পর্যন্ত হোটেল থেকে কিন্তু আমরা 64 কিলোমিটার রাইড করে ফেলেছি। আর এখান থেকে পোখরার ডিস্টেন্স হচ্ছে 194 কিলোমিটার। তো এখনো কিন্তু অনেকটা রাস্তা আমাদের কভার করতে হবে। আর গুগলের টাইম দেখাচ্ছে হচ্ছে বিকেল 5:30 বাজবে। তো 5:30 যদি আমরা নন স্টপ চালাই তবে 5:30টার মধ্যে পৌঁছাতে পারবো। যদি আমরা রাস্তায় রেস্ট নিই, কারণ খেতে হবে, দাঁড়াতে হবে একটু, তাহলে কিন্তু আমাদের আরো বেশি সময় লেগে যাবে। না দাঁড়িয়ে আর পারলাম না, কি লাগছে দেখো জায়গাটা। ওখানে কিছু ঘর বাড়ি রয়েছে, পেছনে পুরো ব্যাকগ্রাউন্ডটা পাহাড়, সামনে ছোট ছোট গাছ, আর নিচ দিয়ে এরকম সরু একটা নদী বয়ে গেছে।
দারুণ লাগছে, দারুণ। ওরা সামনে এগিয়ে গেছে বলে তাই, নাহলে এখান থেকে একটা ড্রোন শট নেবার খুব ইচ্ছা ছিল। তো চলো সামনের দিকে এগিয়ে যাই, আর কি করব, ওরা এগিয়ে গেছে। আপাতত কিন্তু রাস্তা পুরো মাখন, মানে পাহাড়ে এখনো পর্যন্ত 60-70 আরামসে গাড়ি চালানো হয়েছে। 70-80তেও আমি চালিয়েছি একটু আগে অবধি, মানে এতটাই ভালো রাস্তা। আর এখন দেখছি একটু মাঝে মাঝে এরকম পটল হয়ে আছে, তো একটু দেখে চালালে অসুবিধা হবে না। দেখো মাঝখানে মাঝখানে এরকম পটল হয়ে আছে, কিন্তু যতই ক্যামেরাতে রেকর্ড করি নিজের চোখে যেটা দেখছি সেটা যতই মেগাপিক্সেল হোক সেটা রেকর্ড করতে পারবে না কখনোই। ওই জন্য একটাই কথা বলবো যে একবার হলেও আসো, অবশ্যই ঘুরে যাও, নিজের চোখে দেখে যাও, নিজের চোখে। একটু আগে যেই নদীটা পেছনে দেখাচ্ছে না, নদীটা এখানে এসে কত চওড়া হয়ে গেছে, কিন্তু জল নেই যদিও বা, মানে শুকিয়ে গেছে আর কি। অল্প একটু মাঝখানটা দিয়ে জল এসছে, বাদ বাকি পুরোটাই শুকনো। পুরোটা জার্নিটা শুরু করেছি হোটেল থেকে বেরিয়ে থেকে, শুধু দেখছি এরকম তেলের ট্যাঙ্কার, শুধু দেখছি তেলের ট্যাঙ্কার। মানে সব তেল কি নেপালেই চলে এসছে নাকি? এদিকে 185 টাকা লিটার, 185 টাকা 25 পয়সা লিটার নেপালের তেলের, মানে ইন্ডিয়ান কারেন্সিতে হচ্ছে 120 টাকা মতো, তাও অনেক বেশি। ও আবার তেলের ট্যাঙ্কার, এই দেখালাম আবার ট্যাঙ্কার। এরকম ট্যাঙ্কার মোটামুটি রাস্তাতে আমরা 10-15টা পেয়েছি, আরো বেশি হবে তো কম না। বাপরে বাপ, হ্যাঁ দে, মুখে মার, মুখে মার, সব ধোঁয়াগুলোকে মুখে দিয়ে দে। এদের আবার সামনে সাইলেন্স, এই দেখো কি লাগছে, দেখো ভাবিনি পাহাড়ের ওপরে এসে এরকম চাষ দেখতে পাবো। তো আমরা এখন চলে এসেছি হচ্ছে মনোহরি ব্রিজের ওপর। এই ব্রিজটা মানে এমন লাগছে ঠিক সিকিমে যখন আমরা ঢুকি পশ্চিমবঙ্গ থেকে, যে রংপুর ব্রিজ হয়ে আমাদের যেতে হয়, ঠিক ওরকম ব্রিজটা লাগছে। সাইডে ভিউটা ঠিক এরকম, ওখানেও অনেকে গাড়ি ফাড়ি নিয়ে নেমে যায় দেখে, তাই একটু দাঁড়িয়ে পড়লাম আর কি। ওরা এগিয়ে গেছে, আমি যেহেতু ভিডিও করছি, তার জন্য তো আমাদের সময় লাগবে, আস্তে আস্তে যাবো আর কি। এই করতে করতে পোখরা আর 164 কিলোমিটার, কাঠমান্ডু 176 কিলোমিটার, হোটেল থেকে প্রায় 108 কিলোমিটার। আমরা মাখন রাস্তা পাওয়ার পর এখন চলে এসেছি এরকম রাস্তায়। রাস্তাটা কিন্তু বানাচ্ছে, তার জন্যই খারাপ, আর কিছুই না। এটা বানানো হয়ে গেলে তো আর কোনো কথাই হবে না। এখনো অবধি রাস্তা কিন্তু খুব ভালো পেয়েছি, 60, 70, 80, 50, 60 কিন্তু আমরা গাড়ি চালিয়ে এসেছি, খুব ভালো রাস্তা পেয়েছি। আজকে যেরকম ভালো বলছি, কালকে থেকে কিন্তু মনে হচ্ছে আমাদের কাঁদতে হবে। তখন ওই 5, 7, 10-এ গাড়ি চালাবো আর দাঁড়িয়ে পড়বো থেকে এই করবো। এই তো এইটুকুই শুধু খারাপ ছিল, তাও বানাচ্ছে বলে। এদিকে বানানো হয়ে গেছে, চলো আবার সেই রাস্তা, সেই লেভেলের রাস্তা ভাই। ধুলো ওড়াস না ভাই এত। এই রাস্তাটা কিন্তু খুব সাবধান। মোটামুটি পোখরা থেকে আমরা 110-11 কিলোমিটার রাইড করে আসার, দেখো রাস্তার অবস্থা পুরো এরকম ঢেউ হয়ে যায়, মানে গরমে পিচগুলো গাড়ি গিয়ে লরি গিয়ে বসে গেছে আর কি। এই জায়গাগুলো একটু সাবধানে চালাতে হবে, বাদ বাকি সব ঠিকই আছে। কিন্তু এইসব দেখে কিন্তু কোনো দিক দিয়ে বুঝতে পারছি যে আমরা অন্য দেশে চলে এসেছি বা অন্য কোথাও চলে এসেছি, মানে কোনো রকম চেঞ্জ কিন্তু আদার্স কিছু তো দেখতে পাচ্ছি না। চেঞ্জ একমাত্র আমার একটা জিনিসে লেগেছে, সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে গাড়ির নাম্বার প্লেট। কিছু কিছু পাম্প আমাদের ওখানকার মতোই দেখতে নর্মাল, আর কিছু কিছু পাম্প হচ্ছে একদম সিম্পল, মানে খুব ভালো করে লক্ষ্য না করলে বোঝা যাবে না যে এটা পেট্রোল পাম্প। এই কিছু কিছু তফাৎ আছে আপাতত। এখন পুরো রাস্তাটা, পুরো জার্নিটাতে তোমরা দেখতে থাকো, তো বাকি যা চেঞ্জ লাগবে বা অন্যরকম মনে হবে পুরোটাই বলবো। কিন্তু এই রাস্তাটাতে গাড়ির চাপ এতক্ষণ বেশ ভালো চালাচ্ছিলাম, এখন কিন্তু গাড়ির সংখ্যা প্রচুর বেড়ে গেছে। এবার মনে হচ্ছে আমাদের ফাটবে, ওভারটেক করার সুযোগই পাচ্ছি না। পর সব লরি যাচ্ছে, আর এদিক দিয়েও সব বড় বড় লরি যাচ্ছে। একবার আমি ভুল করে ঢুকে পড়েছিলাম কথা বলতে বলতে, আর সেই ভুলটা করবো না আমি। দেখো পর সব লরি আসছে। চলো জায়গা পেয়ে গেছি ওভারটেক করে নিলাম আপাতত একটা লরিকে। আবার ঢুকে যাবো বাঁদিকে, আবার বেরোবো, আবার এটাকে করে আবার ঢুকে যেতে হবে। এইভাবেই যেতে হবে, আর নালে ভোরবেলা গিয়ে পৌঁছাবো পোখরা। এতক্ষণ আমি লক্ষ্যই করিনি। দেখো এটা হচ্ছে নেপালের অ্যাম্বুলেন্স, দাঁড়াও দেখাচ্ছি। দেখো কেমন দেখতে, দেখো এরকম দেখতে নেপালের অ্যাম্বুলেন্স, কিন্তু 4x4 আছে। দেখি ওই দিক দিয়ে যদি ঢুকতে পারি। অ্যাম্বুলেন্সকে ওভারটেক করাটা কি উচিত হবে? আমার থেকে আগে ওর যাওয়া দরকার। এই দেখো এটা নর্মাল অ্যাম্বুলেন্স আমাদের ওখানকার মতো, কিন্তু এই অ্যাম্বুলেন্সটা অন্যরকম, পুরো সম্পূর্ণ অন্যরকম। চাহে কহি মুঝে জঙ্গলি কাহে, कहने को दी कहता रहे, हम प्यार के तूफानों में गिरी है, हम क्या करे, चाहे कोई मुझे जंगली कहे। বাকিটা ইতিহাস। হোটেল থেকে আপাতত 226 কিলোমিটার মতো রাইড করে রত্নাকর বলে একটা জায়গাতে এসে পৌঁছেছি। এখানেও কিন্তু রাস্তাটা এরকম ঢেউয়ের মতো হয়ে আছে। দেখো গাড়ি গিয়ে লরি গিয়ে শুধু এই মাঝখানে যেখানটা দিয়ে যাচ্ছি এই জায়গাটা গ্যাপ আছে, বাদ বাকি সব এরকম ঢেউয়ের মতো হয়ে আছে। এই দিকটা ওই দিকটা অতটা নেই, এই দিকটাই বেশি হয়ে আছে, বেশ কিছু কিলোমিটার এরকমই অবস্থা। দেখো এই ওভারটেক করলে এবার চেপে দেবে। এটা হচ্ছে সারিখোলা ব্রিজটাতে এখন নিচ দিয়ে যে নদীটা গেছে, জলটা আটকাবার জন্য কিন্তু গেটও করা আছে বাঁদিকে, দুখানা বড় বড় গেট করা আছে। এখানে বাড়িগুলো কিন্তু দেখো, বাড়ি না হোমস্টে এগুলো জানি না, দেখো বাড়ি মনে হচ্ছে, খুব সুন্দর সুন্দর বানানো ছোট ছোট বাড়ি। এখানে
এখানে মাছের পুকুরও দেখতে পেয়ে গেলাম, ভেরি। এতক্ষণ শুধু জমি দেখছিলাম, চাষের জমি, পাহাড়, ভেরিও দেখতে পেয়ে গেলাম, মাছের ভেরি, মাছও চাষ হচ্ছে এখানে। সব এগুলো ভুট্টা লাগানো আছে, ভুট্টা গাছ। তো আপাতত আমরা আবার একটা এরকম ফরেস্ট পেয়ে গেছি, বোর্ড লাগানো ছিল। এই ফরেস্টেও কিন্তু বাঘ, হরিণ এইগুলো দেখা যায় আর কি, এর ভেতরে আছে। আবার 2-4 লেন হাইওয়ে পেয়ে গেছি। তো এবার চেষ্টা করছি কিছুটা রাস্তা কভার করে নেবো। তো চলো এগিয়ে যাই। বসে বসে পুরো পেছন ব্যথা হয়ে গেছে, আর পারছি না। তো আমরা চলে এলাম হচ্ছে ভরতপুর। এখান থেকে আমরা নিয়ে নেবো হচ্ছে রাইট, আর সোজা চলে গেলে হচ্ছে ভরতপুর এয়ারপোর্ট। আমরা রাইট টার্ন নিলাম, আমরা এদিকে যাবো। এই পাশে হচ্ছে এয়ারপোর্ট। চলো এই মোড় থেকে রাইট টার্ন নিয়ে চলে এলাম হচ্ছে ভরতপুর বাইপাসে, মানে এটা হচ্ছে বাইপাস রোড। তো এখান থেকে নিয়ে নিলাম আমরা রাইট টার্ন, সোজা এলাম আমরা এটা থেকে, এই বাইপাস থেকে নিয়ে নিলাম রাইট টার্ন। তো আমরা এটা কানেক্ট করলাম হচ্ছে নারায়ণঘাট নাগলেন হাইওয়েতে। এটাও কিন্তু পুরো ফরেস্ট এরিয়া, দেখো এপাশে ঘন জঙ্গল, এপাশে ঘন জঙ্গল। ও দারুণ দারুণ। এটা এই জায়গাটার নাম হচ্ছে রামনগড়। ফরেস্ট থেকে বেরিয়েই কিন্তু এই রামনগড় বলে জায়গাটা পেলাম। তারপর আবার কিন্তু ফরেস্ট শুরু হয়ে যাচ্ছে, পুরো একদম ফরেস্টের মাঝখানে হচ্ছে এই রামনগড় বলে জায়গাটা। ওই যে ফরেস্ট সামনে দেখা যাচ্ছে, আর দূরে কিন্তু পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে হালকা হালকা হালকা। হয়তো ক্যামেরাতে অতটা বোঝা যাবে না, এতটাই ছোটো জায়গা। দেখো যখন তোমাদের বললাম ওখান থেকে শুরু হলো, এখানে শেষ হয়ে গেল। ও কি রাস্তা ভাই, কি রাস্তা! এই হচ্ছে যুগদি খোলা ব্রিজ। আর সম্ভবত নিচ দিয়ে যে নদীটা বয়ে গেছে সেটা হচ্ছে সেতিগন্ধকী নদী। নদীটা কিন্তু ওখানটা গিয়ে চওড়া হয়ে গেছে, এই নদীটাই মনে হচ্ছে আমাদের পাশাপাশি চলবে। তো চলো বেরোনো যাক। সেতিগন্ধকীকে পাশে নিয়ে আমরা এগোতে থাকি পোগড়ার দিকে। মনে হচ্ছে এবার থেকে আমরা হাইটে উঠতে শুরু করবো, মানে পাহাড়ে উঠতে শুরু করব। এই হচ্ছে সেতিগন্ধকী রিভার, এখানে কিন্তু বেশ চওড়া আছে। দাঁড়াও একটু ধারে যাই, পরিষ্কার বোঝা যাবে। সেতিগন্ধকী জায়গাটা খুব দারুণ লাগলো, তাই দাঁড়িয়ে পড়েছি। অনেক ছবি ভিডিও অলরেডি তুলে ফেলেছি, তোমরা হয়তো দেখেও নিয়েছো। তো এখান থেকে রাইডটা আবার স্টার্ট করে দিলাম। এখান থেকে কিন্তু পোগড়ার ডিস্টেন্স হচ্ছে 112 কিলোমিটার। মারাত্মক গরম লাগছে, আজকে কিন্তু ওয়েদার ভালোই ছিল। আমরা যখন রাক্সল আসছিলাম সেদিকে কিন্তু পুরো মেঘলা পেয়েছি, আজকে কিন্তু সারাদিন ওয়েদার ভালোই ছিল, রোদ্দুর ছিল। আর পাহাড়ে এসে মানে আমরা এটাই চাই যে যাতে মেঘ না হয়, বৃষ্টি না হয়, যাতে ক্লিয়ার ওয়েদার থাকে, ক্লিয়ার ভিউ আমরা নিজেরাও দেখবো, তোমাদেরকেও দেখাবো, সেরকম একটা ওয়েদার দরকার আর কি। তো চলো এবার টান যেতে হবে, টান। প্রত্যেকবারই বলছি টান যাবো, দিয়ে ঠান করে দাঁড়িয়ে পড়ছি। পাহাড়ে আসলে যেটা হয় আর কি, মানে উত্তেজিত হয়ে যাই, তো বুঝতে পারি না অ্যাকচুয়ালি কি করবো। প্রতিটা জায়গা দেখেই মনে হয় যে দাঁড়িয়ে পড়ি, ছবি তুলি, ভিডিও করি, তোমাদেরকেও একটু দেখাই, আর তার জন্য হয়ে যায় লেট। আর লেট হওয়াটাই স্বাভাবিক, কারণ সবসময় আমার কাছে ফার্স্ট প্রেফারেন্স থাকে হচ্ছে এই রাস্তার সৌন্দর্য। ডেস্টিনেশনে পৌঁছে গিয়ে কি হবে, যাবো, খাবো দাবো, শুয়ে পড়বো। আর পোগড়া যেহেতু যাচ্ছি, পোগড়াটা একটু এক্সপ্লোর করার ইচ্ছা আছে, পোগড়া সাইট সিনগুলো করার ইচ্ছা আছে। ওরাও একবার বলছিল যে একদিন থাকবো, পোগড়াটা একটু ঘুরে দেখবো। তো ওরা যদি আমার সাথে একমত হয় তাহলে ওখানে একদিন থাকার ইচ্ছা আছে, ওখানটা ঘুরে দেখবো। তো আপাতত চলো এগিয়ে যাই। আর রাস্তার কন্ডিশন তো এই আছে, তোমরা দেখতে থাকো, আমি যতক্ষণ কিছুটা রাস্তা কভার করে নিই। ও বাপরে বাপ, টেক্সচারটা পুরো দেখো, টেক্সচারটা কি অবস্থা, পাহাড়ের কালারটা দেখো, মনে হচ্ছে পুরো মাটির ঢিপি। কি লাগছে তোমরা একবার দেখো। এইসব জিনিস নিজের চোখে না দেখে বোঝা যাবে না। পাহাড় তো আমরা অনেক রকম দেখেছি, কিন্তু এখানে ঢুকে থেকে কিন্তু অন্যান্য রকমের বিভিন্ন রকমের পাহাড় দেখতে পাচ্ছি, বিভিন্ন কালারের, যেরকম টেক্সচার, যেরকম কালার। দেখো মাটি যেরকম ফেলে জড়ো করে রাখলে, ঢিপি করে রাখলে যেরকম হয়, ঠিক সেরকম লাগে। ও লাভলি। চলো আপাতত এগোই। যতবার ভাবছি যে বেশি ক্যাপচার করবো না, কিন্তু এইসব দেখে তো ক্যামেরা নিজে থেকেই অন হয়ে যায়। নেপালে এসছি আর ক্যাপচার করবো না, তোমাদেরকে দেখাবো না, সেটা হয়? আমি একা দেখলে হবে? তোমাদেরকেও তো দেখাতে হবে। তো এই সেতিগন্ধকী রিভার কিন্তু আমাদের সাথেই চলছে। তো এটা হচ্ছে ভরলে খোলা সেতু, আর নিচ দিয়ে সম্ভবত কালী রিভার যাচ্ছে, কালী রিভার। আর আমরা পেছনে যেখানে দাঁড়িয়েছিলাম ওখানেই গিয়ে সম্ভবত এই কালী রিভার গিয়ে গন্ধকীর সাথে মিশে ওখান থেকে এই নাম হয়ে যাচ্ছে কালী গন্ধকী রিভার। এবার বুঝলাম, যত ভেতরে ঢুকছি আস্তে আস্তে ব্যাপারটা খুলে যাচ্ছে আর কি। তো মুগলিং আর কত 35 কিলোমিটার দেখলাম মনে হলো, যে এখানে দুটো নদী একসাথে মিশছে। এখানে ত্রিশূলী নদী আর সেতিগন্ধকী নদী কিন্তু একসাথে এসে এই জায়গাটাতে মিশছে। তো এখন কিন্তু আমরা ত্রিশূলীর পাশ দিয়ে যাচ্ছি, আর ব্রিজটার নাম হচ্ছে বাউরি, ছোট্ট ব্রিজ বাউরি। তো ওখানে কিন্তু একটা সাসপেনশন ব্রিজ দেখতে পাচ্ছি অলরেডি। এখানে কিন্তু অনেকগুলো সাসপেনশন ব্রিজ আছে, আগে একটা ছিল, এখানেও একটা দেখতে পাচ্ছি। ওই দেখো নিচে, এগুলো ছোট এই যে
এখান থেকেও কিন্তু বাইক নিয়ে যাওয়া যায়। বহুত ডেঞ্জার ভাই। এটা কিন্তু রিক্তি খোলা ব্রিজ, আর নিচ দিয়ে কিন্তু ত্রিশুলি নদী যাচ্ছে। আর খোলা মানেই হচ্ছে নদী অবশ্য, ওই জন্য প্রতিটা ব্রিজের নাম হচ্ছে নদীটার নাম দিয়ে বা ব্রিজের নাম দিয়ে খোলা ব্রিজ। খোলা মানেই নদী। আমরা যখন কোনো পাসগুলোতে, কোনো বর্ডার এরিয়া বা কোনো পাসগুলোতে যাই, যেরকম নাম হয় নাথুলা বা উমলিংলা, লা মানেই কিন্তু পাস, এরকম নদী মানে হচ্ছে খোলা। তো ত্রিশুলি নদী কিন্তু এখনো আমাদের পাশ দিয়ে চলছে। এটা হচ্ছে নেপাল। নেপাল ভিউ দেখো, রাস্তা দেখো। তো অনেকক্ষণ ধরেই আমি দেখতে আসছি যে পাহাড়গুলোতে কিন্তু বেশ বড় বড় ঝর্ণা আছে, কিন্তু সেগুলো এখন মানে এই সবে ঠান্ডা শীতকাল গেছে বলে কিন্তু সেগুলো শুকিয়ে গেছে। বর্ষাকালে কিন্তু সেই ঝর্ণাগুলো দেখা যায়, এখন কিন্তু শুকিয়ে গেছে। আর দেখে কিন্তু বোঝা যায় এগুলো যে এগুলো ঝর্ণা ছিল। কত ব্রিজ আর কত নাম, একমাত্র এই ব্রিজটাই দেখলাম যে ব্রিজটার নামের পাশে কিন্তু খোলা দেওয়া নেই। বাসটার পেছন যাচ্ছি, ওভারটেক করারও জায়গা পাচ্ছি না। প্রতিটা টার্নিং এসে যাচ্ছে, ওভারটেক করতেও পারছি না। রাস্তা তো আপাতত ভালোই আছে, শুধু কি গাড়ি ঘোড়া বেশি আছে বলে তার জন্য টাইমটা বেশি দেখাচ্ছে, বুঝতে পারছি না ঠিক। নাকি সামনে গিয়ে আমাদের জন্য খারাপ রাস্তা ওয়েট করছে যে আয় তোরা, প্রচুর ভালো রাস্তা দিয়ে চালিয়েছিস। পাহাড়গুলোর সাইজ দেখো, পাহাড়গুলো ও কি বিরাট বিরাট। এগুলোকে পাহাড় বলবো না পর্বত বলবো বুঝতে পারছি না। আর ঠিক পাহাড়ের ওপরে দেখো সেই ঘাঁজে ছোট ছোট কিন্তু অনেকগুলো করে বাড়ি আছে, বাড়ি ঘর। চাষবাসও কিন্তু করেছে অনেক, পুরো স্টেপ করে কিন্তু অনেক চাষবাস হয়েছে। হাতে সময় কম, নাহলে দাঁড়িয়ে দেখাতাম। দেখো এই পাশটা দারুণ লাগছে, দারুণ। প্রতিটা কিন্তু বাড়ির সামনে যে জায়গাটা আছে সেখানে কিন্তু সব চাষ করে রেখেছে। চলো জায়গা পেয়েছি, একটু বেরিয়ে যাই। যাবো না, বাসের পেছনে যেতে হবে। তো চলো যাই, এগোই, তারপর আবার দেখি কতটা রাস্তা যেতে পারি এইভাবে। এই মাত্র বাসটাকে ওভারটেক করেছি, বাপরে বাপ, কখন থেকে ওর পেছন এসেই যাচ্ছি। ও নিজেও যাচ্ছে না, আমাকেও যেতে দিচ্ছে না। লাস্টে ও একটা লরিকে ওভারটেক করলো, দিয়ে আমাকে সাইড দিল, আমি বেরোলাম। ওই দূরে দেখা যাচ্ছে কোনো একটা বাড়ি থেকে হয়তো কিছু জ্বালিয়েছে, ধোঁয়া ফোঁয়া বেরোচ্ছে। কি ডেঞ্জার লাগছে দেখতে। দাঁড়াও, আমরা যদি একটু সামনাসামনি যাই, টার্নিংটা নিয়ে তারপর দেখাবো। ওই দূরে একটু সাইড দিয়ে রে ভাই, ওই দেখো ওপরে পাহাড়টা থেকে, পাহাড়ের মাঝখানটা থেকে ধোঁয়া বেরোচ্ছে। আর এই পাশে পাহাড়গুলো দেখো, তখন মনে হচ্ছিল যে মার্বেল, এখন মনে হচ্ছে সিমেন্টের। কি লাগছে, ল্যান্ডস্লাইডের মতো মনে হচ্ছে যেন, মানে ঝরে পড়ছে। অবস্থা দেখো এই পাশটা পুরো নিচে খাদ একদম। শুধু নানান রকম কালারের পাহাড় কিন্তু লাদাখেই দেখা যায় না, নেপালেও কিন্তু দেখা যায়। এই পাহাড়টা দেখে বোঝা যাচ্ছে যে একে কেটে ওখানটা রাস্তাটা বানিয়েছে। মনে হচ্ছে কেউ ছাল ছাড়িয়েছে, অর্ধেকটা ছাল ছাড়িয়ে দিয়েছে, আর উপরে ছালটা আছে পাহাড়টা। তো আমরা কিন্তু এসে পৌঁছে গেছি হচ্ছে মুংলিং। এখান থেকে নিয়ে নেবো লেফট টার্ন, আর ডান দিকে চলে যাচ্ছে হচ্ছে কাঠমান্ডু। আমরা বাঁদিকে ঘুরে গেলাম। তো চলো, এই হচ্ছে ত্রিশুলি নদী, আর ওই ব্রিজটা মনে হয় ত্রিশুলি ব্রিজ। ওই ব্রিজটা একটু বেশি দেখতে বেশি সুন্দর আর কি, ওপাশে যেটা রয়েছে। কিন্তু ওপাশে গেলাম না, আমাদের এটা দিয়েই যেতে হবে, এটা দিয়েই যাচ্ছি। অনেকক্ষণ বাদে রাস্তা খালি পেয়েছি, খালি। তো এবার একটুখানি কার্ভগুলো আমরা এনজয় করবো। পাহাড়ে 70, 80, 90 গাড়ি চালাচ্ছি, ভাবা যায়। খেলা শুরু মনে হচ্ছে। এটাই তো করতে এসছি আমরা এখানে। এতক্ষণ ত্রিশুলি পাশে আসছিলাম, আবার কিন্তু মার্শিয়াঙ্গি নদী আমাদের পাশে চলে এলো। পুরো রাস্তাটাতে কোনো না কোনো নদী কিন্তু আমাদের পাশে থাকছেই। আর এই মার্শিয়াঙ্গি নদী থেকে কিন্তু অনেক ছোটো ছোটো ঝর্ণা দূর থেকে দেখছিলাম যে নেমেছে আর কি। প্রচুর নদী, আর পুরো রাস্তাটাই মানে পুরো গোল গোল করে ঘুরছে। মার্শিয়াঙ্গি নদীর ওপরে কিন্তু আরও একটা সাসপেনশন ব্রিজ আছে, ওই দেখো। প্রতিটা নদীর ওপরে একটা দুটো করে সাসপেনশন ব্রিজ। সেই জায়গাটার নাম কি? আমু ঘাড়ি নি, পোকড়া सीधे जा रहा है ना? हाँ, থ্যাংক ইউ। আমরা অ্যাকচুয়ালি দাঁড়িয়েছিলাম, মানে আমি দেখিয়ে দাঁড়ালাম হচ্ছে জায়গাটার নাম জিজ্ঞেস করবো বলে, তবুও জিজ্ঞেস করেছিলাম কথায় পোকরা। কিন্তু আমরা পেয়ে গেছি হচ্ছে 4 লেন হাইওয়ে, 4 লেন আর কি হাইওয়ে পেয়ে গেছি। তো আবার আমরা গাড়ি ভাগাবো পোকরার উদ্দেশ্যে। আর তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, তোমরা যদি নেপালে আসো, এখানে কিন্তু একটা সুবিধা আছে, সেটা হচ্ছে পেছনে যে যদি কেউ বসে বাইকের পেছনে, সে কিন্তু হেলমেট না পরলে কিন্তু কোনো কেস নেই। যে চালাচ্ছে তাকে পড়তেই হবে, পেছনে যে থাকবে সে না পড়লেও হবে। কেউ যদি সেফটির জন্য পড়ে সেটা আলাদা ব্যাপার, কিন্তু না পড়লে কিন্তু কোনো কেস নেই। আমাদের ইন্ডিয়াতে বা আমাদের কলকাতাতে যেরকম হেলমেট না পরলেই কেস, তো এই ইনফরমেশনটা তোমাদের দিয়ে রাখলাম। পাহাড়ের ওপরে এরকম হাইওয়ে, হ্যাঁ ভাবা যায়। সমতলে আছি না পাহাড়ে আছি কিন্তু বোঝা যাচ্ছে, যা রাস্তা পাচ্ছি। ও দেখো শুধু, ও ভাই হাইওয়ে দেখো, হাইওয়ে পাহাড়ের ওপরে এরকম লাভলি। জাস্ট ফিল করো নিজের বাইক নিয়ে ইন্ডিয়া থেকে বা কলকাতা থেকে নেপাল এসে চালাচ্ছি। আর কি চাই, এর থেকে আনন্দ আর বা এর থেকে খুশির আর কিছু হতে পারে কি? আর আমি যে গাড়িটা নিয়ে এসেছি, আমার বাঘ বাচ্চার বয়স হচ্ছে 13 বছর, 13 বছর থেকে 14 বছর বয়স, নিয়ে চলে এসেছি নেপাল। কি দারুণ লাগছে, পড়ে যাচ্ছিলাম দারুণ লাগাতে গিয়ে। হোটেল থেকে প্রায় 202 কিলোমিটার রাইড করে চলে এসেছি এরকম একটা সুন্দর জায়গায়।
যেটা নেপালের মধ্যে পড়ছে দেখো তোমরা। আর এখান থেকে পোখরার ডিস্টেন্স হচ্ছে 58 কিলোমিটার, অ্যাপ্রক্স 1 ঘন্টার মতো সময় লাগবে। তো আস্তে আস্তেই যাচ্ছি, এইসব দেখতে দেখতে যাচ্ছি আর তোমাদের দেখাতে দেখাতে যাচ্ছি। পুরো ল্যান্ডস্কেপটাই কিন্তু চেঞ্জ হয়ে গেল দেখো তোমরা, এরকম ভিউ সাথে এরকম রাস্তা। আর যেটা তোমাদের বলছিলাম, তো পোখরা মোটামুটি যেতে আমাদের 1 ঘন্টা সময় লাগবে। আর পোখরা হাইট কিন্তু 2713 ফুট। তারপরের দিনকে কিন্তু অনেক হাইটে যেতে চলেছি, তো সেই আপডেটটা তখনই বলবো, এখন আর বলছি না। প্রায় সন্ধে হবর মুখে চলে এসছে আর কি, অনেকটাই লাইট কমে গেছে। কোথাও আর দাঁড়াচ্ছি না, নাহলে কোথাও একটু দাঁড়ালে ভালো হতো। ভেবেছিলাম পুরো রাস্তাটাই আলো থাকতে থাকতে কভার করবো। সত্যি খুব খারাপ লাগছে যে সন্ধে হয়ে গেলে আর আমরাও কিছু দেখতে পারবো না আর তোমাদেরকেও কিছু দেখাতে পারবো না। লাইটটা কিন্তু মানে অনেকটাই কমে গেছে লাইটটা, দেখতে পাচ্ছ ওদিকে অনেক বাড়িতে লাইটও জ্বালিয়ে দিয়েছে পাহাড়ের মধ্যে। তো অন্ধকার হয়ে গেলে কি এইসব ভিউগুলো দেখতে পাবো? চুপচাপ গাড়ি চালাতে হবে আর হোটেলে চলে যেতে হবে। ক্যামেরাতে অবশ্য একটু বেশি আলো মনে হচ্ছে, কিন্তু অতটা আলো কিন্তু নেই, লাইট কিন্তু অনেকটাই কমে গেছে। যাই হোক, নেপাল গভর্নমেন্ট কিছু করুক না করুক, বিভৎস হাইওয়ে বানিয়ে রেখেছে। একটা ছোট পাথরের টুকরো পর্যন্ত রাস্তাতে নেই। কিছু রাস্তা বানিয়েছে, বাপরে বাপ, মানে 1 ফুটের ধুলো অবধি পাওয়া যাবে না। একটা নুড়ি পাথর তো দূরের কথা। জানি না কাল পরশু থেকে কী ভিডিও বানাবো। রাস্তার ভিডিও করতে করতেই তো মনে হচ্ছে না যে ক্যামেরাটা অফ করি। পাগল নাকি ভগবান জানে। ওর পেছন পেছন যাচ্ছিল, যে আমি ওভারটেক করতে গেলাম ফট করে ঢুকে গেল। তো দেখো, প্রায় আমরা 215 কিলোমিটার রাইড করে ফেলেছি। সূর্য প্রায় ডুবে গেছে বললেই চলে। আর সব গাড়ির আলো আবার জ্বলে উঠেছে, আমারও গাড়ির লাইট জ্বালিয়ে নিয়েছি। এদিকে দেখো পাহাড় কাটিং এর কাজ চলছে, মানে রাস্তাটা পিছনে যেরকম ছিল সেরকমই তৈরি হচ্ছে চওড়া করার জন্য, পাহাড়গুলোকে কাটছে। আর এই রাস্তাটার অবস্থা এরকম আপাতত। তো আমরা সন্ধ্যের মুখে প্রায় এরকম একটা জায়গায় এসে দাঁড়িয়েছি। ব্রিজটা কাঁপছে অলরেডি, খুব বেশি গাড়ি যাচ্ছে না কিন্তু কাঁপছে, ব্যাপক কাঁপছে। তো নিচে রয়েছে হচ্ছে মাদি রিভার, আর এটা হচ্ছে মাদি রিভার ব্রিজ। আচ্ছা, কিন্তু নতুন একটা ব্রিজ বানাচ্ছে, খুব সুন্দর ডিজাইন করছে, দেখে আপাতত বোঝা যাচ্ছে এরকম রাউন্ড রাউন্ড করে। তো এই এরপর তো সন্ধে হয়ে যাবে, আর কিছু দেখতে পাবো না। অলরেডি পাহাড়ের কিছু কিছু বাড়িতে এরকম দেখতেই পাচ্ছ লাইট জ্বলে উঠেছে, সুন্দর লাগছে, সুন্দর। আর একদম পাহাড়ের টপে দেখো একটা বাড়ি, জানি না ক্যামেরাতে আসছে কিনা। তো এতটাই, চলো তাহলে এগিয়ে যাই। নিচে মাদি রিভার, আর আমরা ওপর দিয়ে যাচ্ছি। ব্রিজটা মারাত্মক কাঁপছিল, গাড়ি চললে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু দাঁড়িয়ে থাকলে পুরো এরকম 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 করে কাঁপছে। তো এতটাই অন্ধকার হয়ে গেছে, তোমরা ক্যামেরাতে যতটা ব্রাইট দেখছো আমি নিজের চোখে ততটা দেখতে পাচ্ছি না, এতটাই লাইট কম আছে। তো আবার এই জায়গাটা খারাপ। কি রে বাচ্চা লোক, আরে এই চাকার সামনে ফামনে চলে আসছে। কি রে তোদের কি হলো, কি হলো, কি প্রবলেম তোর? যা স্যার আমাকে ভোগ করছে, মাথা খারাপ আছে মনে হচ্ছে। হাইওয়ে দিয়ে কুকুর দৌড়াচ্ছে, দেখে না, এইসব দেখতে পাবে না। হাইওয়ে দিয়ে কুকুর দৌড়াচ্ছে, তোমরা ঘোড়াকে দৌড়াতে দেখেছো? দেখো কামড়ে না দেয়, এই ধাক্কা না খায়, পালিয়ে যায়। আর রিস্ক নেবো না, শুকা শুকা কুকুরে কামড় খেতে চাই না। তো পোখরা আর 47 কিলোমিটার বাকি। এই জায়গাটা দেখো, পুরো ভ্যালি টাইপের জায়গাটা, পুরো চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা। দেখো পাহাড়ের লাইটগুলো জ্বলছে, দেখো পুরো গোল করে পুরো জায়গাটা, কি দারুণ লাগছে, ফাটাফাটি লাগছে, ফাটাফাটি। এখানে তো গাড়ি হেডলাইট দেখা যাবে না, আর ফগ লাইট তো আমার প্লাস্টিক লাগানো আছে, জানি না এখানে ধরে কিনা। আমরা যার থেকে নোট এক্সচেঞ্জ করিয়েছিলাম বা সিম নিয়েছিলাম মুন্না ভাইয়ের থেকে, সেই মুন্না ভাই কিন্তু আমাদের প্লাস্টিক দিয়ে দিয়েছিল লাগিয়ে নেবার জন্য। প্লাস্টিক লাগানোই আছে, তার জন্য ফগ লাইট জ্বালাতে পারছি না, প্লাস্টিকের ওপর দিয়ে জ্বালিয়েছি। আপাতত এরকম লাইট জ্বলছে, উল্টো দিক দিয়ে লাইটগুলো আসলে কিছু দেখতেই পাচ্ছি না। আপাতত এতটা লাইট হয়েছে, তবুও কাজ চলে যাবে। তো ফাইনালি তো আমরা চলে এসেছি পোখরা। তো এখন যাবো হচ্ছে সোজা। তো এখান থেকে যেতে হবে আমাদের সোজা, যেহেতু আমরা ঠিক করেছি লেক সাইডে থাকবো। এখান থেকে আর লেক সাইড হচ্ছে 2 কিলোমিটার। তো চলো, তার মধ্যে জোরে বৃষ্টি এসে গেছে, মুশকিলে পড়ে গেলাম। আগে যাই লেক সাইডে, তারপর আবার গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি পোখরা। আর এই হচ্ছে পোখরা লেক বা ফেভা লেক। আমরা কিন্তু পুরো ডাইরেক্ট একবারে লেক সাইডেই এসেছি।
ডান দিকে কিন্তু পুরো লেকটা এখন অন্ধকার বলে অতটা বোঝা যাচ্ছে না। তো ফাইনালি আমরা বীরগঞ্জ থেকে প্রায় 271 কিলোমিটার রাইড করে চলে এসেছি পোখরা। আর আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে ঠিক আমার পেছনেই আছে পোখরা লেক। পোখরা লেকের সামনেই দাঁড়িয়ে আছি। রাস্তাতে প্রচুর ছবি ভিডিও বানিয়েছি, ভালো ভালো রিল বানিয়েছি, তার জন্য সময় লেগে গেছে। আস্তে আস্তেই এসেছি। এই যে পেছনে আমাদের সব রাইডাররা রয়েছে, এ পাশে দেখো সব লেক সাইড হোটেল সব পরপর আছে, মানে হেভি হেভি হোটেল সব সামনে। তো তাও আমরা নিজেদের একটু ইচ্ছা ছিল যে এখানে লেকের ধারে এসে ফার্স্ট এখানে এসে দাঁড়াবো, তারপরে হোটেল খুঁজবো, তাই এখানে এসে দাঁড়িয়েছি। আর আসার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এখানে চা চলে এসছে, দেখছো এই যে ম্যাডাম দাঁড়িয়ে আছে, ম্যাডাম চা নিয়ে দাঁড়িয়ে আছে অলরেডি। চাটা আগে নিয়ে নিই, এই যে চা। এখন চাটা খাই, তারপরে হোটেল খোঁজে, তবে তো জানি না কোথায় রুম নেবো, সেটা নিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলো আপাতত চাটা খাই। আমরা হোটেল পেয়ে গেছি, আর এক চান্সে পেয়ে গেছি। আমরা এক জায়গাতেই এসেছি, এক জায়গাতে পেয়ে গেছি। আর এই পাশে ওই সামনে বিল্ডিংটা পরে হচ্ছে লেক। আমরা লেকের পাশ দিয়ে ঢুকে এসেছি, ঠিক 3-4টে বিল্ডিং এর পরে এই হোটেল ডলি। এখানে আমরা রুম নিয়ে নিয়েছি। এই যে আমাদের বাইকাররা আর ভাইয়া দাঁড়িয়ে আছে। আমরা অলরেডি পার্কিং করে দিয়েছি আমাদের বাইক। আমাদের 3টে বাইক এখানে রাখা রয়েছে। চলো তোমাদের রুমগুলো একবার দেখিয়ে দিই। তো এই হচ্ছে আমাদের রুম, 2টো রুম নেওয়া হয়েছে। টোটাল 3 জন থাকতে পারবে। এখানে 2 জন, ওখানে 1 জন। এখানে পাখা রয়েছে, এখানে একটা ছোট মিরার রয়েছে, ছোট একটা মিরার রয়েছে। এখানে একটা কাবার্ড আছে, টয়লেট 2টো আছে। চান করার জন্য একটা আলাদা জায়গা করা আছে বা চেঞ্জ করার জন্য। এই যে এখানে একটা রয়েছে, জুতো রাখার জন্য কিন্তু একটা আলাদা কাবার্ড করা আছে। এখানে একটা ডাস্টবিন দেওয়া আছে। এখানে একটা টয়লেট কিন্তু 2টো আছে টোটাল, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে একটা বেসিন আছে, মিরার। আর একটা রুম তোমাদের দেখিয়ে দিই। আর একটা রুম হচ্ছে এইটা, এটা হচ্ছে 4 বেডরুম। এখানেও মোটামুটি সব একই। প্রতিটা রুমে কিন্তু 2টো করে বাথরুম আছে। তো চলো, এই হচ্ছে হোটেলের নাম্বার। এই যে তোমরা যদি কেউ আসো পোখরা আর লেক সাইডে থাকতে চাও, অবশ্যই এই হোটেলে ফোন করে নিও বা এখানে डायरेक्ट चले एसो। भाई का साथ ही बात हुआ था, बहुत कम प्राइस में कर दिया, तो हम लोगों का 1000 करके कर दिया भैया। ठीक है, थैंक यू, ওয়েলকাম। হ্যাঁ। তো আমরা যেহেতু বাইকার সেহেতু দাদা একটু আমাদের ডিসকাউন্ট করে দিয়েছে, নাহলে এই রুমগুলোর চার্জ হচ্ছে আরও বেশি। লেক সাইডে এমনি অনেক টাকা খরচা পড়ে, মানে রেন্ট অনেক। গাড়ি থেকে লাগেজগুলো খুলে নামাই, এখানে বহুত কাজ। আমার যা লাগেজ আছে মনে হচ্ছে তো আমি লাদাখে এসেছি। কি রুম নিয়ে ঝগড়া চলছে নাকি? রুম নিয়ে কাড়াকাড়ি চলছে? কারাগারি না, হয়ে গেছে, সেটেলমেন্ট হয়ে গেছে। তো টাইম হচ্ছে 1:19, 31শে মার্চ। তো এখন রাত 1:19। আমরা এখন আছি হচ্ছে পোখরায়। সন্ধ্যেবেলা আমরা পোখরায় পৌঁছেছি। পৌঁছে কিন্তু আমরা রুমেই ছিলাম হোটেল নিয়ে, সেখানে আমরা একটুখানি গল্প করছিলাম। তো এখন যেহেতু এখানে অনেক রাত্রির অবধি সব কিছু পাওয়া যায় খাবার দাবার, তো আমরা এত রাত্রিরে বেরিয়েছি ডিনার করতে। খাবার মোটামুটি অর্ডার দেওয়া হয়ে গেছে। তো আগে ভেতরে যাই। ভাইয়ের সু আগে চলে এসছে। তো আমরা সব ভুকা প্রাণীরা বসে আছি। এই যে এখানে একজন বসে আছে, ওখানে একজন। খিদে পেয়ে গেছে খুব জোরে, আর পারা যাচ্ছে না। তো অনেকক্ষণ ওয়েট করার পর কিন্তু আমাদের খাবার ফাইনালি চলে এসছে। কী এসছে সেটা তোমাদের দেখাই। ভাই তো তখন থেকে স্যুপের মোটামুটি হাফও শেষ করতে পারিনি। তো আছে হচ্ছে ভাত, আছে ডাল, চিকেন কষা, স্যালাড, আর একটা জিনিস আছে সেটা হচ্ছে বেগুন ভর্তা। এখনও দেয়নি, রেডি হয়ে গেছে, দিচ্ছে। তো চলো খাবারটা শুরু করি। ভালো দেখে তো মনে হচ্ছে খাবারের কোয়ালিটি ভালো, একটা স্মেলও আছে ভালো না? পুরো গরম গরম, শুধু ডাল দিয়ে খাওয়া যাচ্ছে, ভালো খেতে। তো চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই। আমি না তখন থেকে ওটাই ভাবছি। তো গুড মর্নিং ফ্রম পোখরা। তো তোমরা তো কালকে দেখেছো, কালকে রাত্রিবেলা আমরা কত রাত্রি ডিনার করেছি। তো ডিনার করে আমরা বাইক নিয়ে কেউ বেরোয়নি, যেহেতু লেকের ধারে গেছিলাম, সামনেই লেক। ডিনার করে আমরা এসে হোটেলে জাস্ট বসেছি। আর এত শরীর উইক ছিল, মানে ঠিক মতো ঘুম হয়নি 2 দিন ধরে। আমরা এত এক্সট্রিম রাইড করেছি, তো এসে জাস্ট আর পারিনি, ঘুমিয়ে পড়েছিলাম। ভিডিওটা শেষ করার জন্য সকালে আজকে আবার চলে এলাম। এখন অব্দি রুমের অবস্থা হচ্ছে আমাদের এই দেখো, ঘুমিয়ে পড়েছিলাম, কোনো গ্যাজেটও চার্জে দেওয়া হয়নি, এখন সব চার্জে বসেছি এখানে। কালকে রাইড সম্বন্ধে যদি কিছু বলি, বীরগঞ্জ থেকে যে পোখরা এসেছি, পোখরা আসার কিন্তু রাস্তাটা মারাত্মক ফাটাফাটি। তোমরা নিশ্চিন্তে চোখ বন্ধ করে চালাবে। পাহাড়ের ওপরে যদি এরকম হাইওয়ে, এরকম রাস্তা আমি মানে তো এখনো পর্যন্ত গাড়ি চালাইনি। পাহাড়ের ওপর এরকম 2 লেন, কোনো জায়গাতে 4 লেন, এরকম হাইওয়ে, মানে ফাটাফাটি রাস্তা। বীরগঞ্জ থেকে পোখরা আসার জন্য কোনো কষ্টই নেই, মারাত্মক লেভেলের রাস্তা। তো এই ছিল রাস্তার আপডেট। রাস্তা নিয়ে কোনো কথা হবে না, সব মারাত্মক। এবার কালকে থেকে আমাদের আসল জার্নি শুরু হবে।